মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। প্রেম যদি খুব বেশি হয় তখনই সমস্যা হয়ে যায়। আমি গান করতে গিয়ে এত প্রেমের অফার পেয়েছি যে আবার অনেকে ভয়ও পেত, মানে এই প্রেম 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 কেন, এত প্রেম হলে তো গান বাজনা হবে না। এই জন্য আমি আর প্রেমের মধ্যে যাইনি। একটা কষ্ট আছে, শিল্পীর যথাযথ যোগ্য মূল্যায়ন এটা হয় না। আর বাংলাদেশের দর্শক শ্রোতা ভালো জিনিসকে গ্রহণ করছে না, ভাইরাল কোনো আজে বাজে গানকে গ্রহণ করছে। আমার জীবনটা শুরু হয়েছিল আয়ুব বাচ্চু ভাইয়ের গান দিয়ে, সে তারা ভরা রাতে, তার 12টা গান করে। তো তখনই না আমার মনে হতো যে আমি যদি একটা ব্যান্ড করতে পারতাম, বাট আই ওয়াজ এ সোলো সিঙ্গার। আমাকে সিনেমায় গান করতে হয়েছে, রেডিও, টেলিভিশনে, অ্যালবামে, স্টেজে বেশি। আপনারা আমার 100 ভাগের 5 ভাগও কাজে লাগাতে পারেননি। আমার দিক থেকে আমি বলবো আমি 100% দিতে চেয়েছি, সেটা শুধু গানে, পারফরমেন্সে। আমি যতটুকু দিয়েছি তাতেই যদি দেশ আমাকে এত ভালোবাসে, তাহলে আমার 100% দিতে পারলে কতটুকু হতো। বাংলাদেশের এই অডিও ইন্ডাস্ট্রিতে কিছুটা পলিসি, কিছুটা সিন্ডিকেট নির্ভর আছে, যেটার কারণে অনেক শিল্পী সেখান থেকে হয়তো তার যতটুকু পাওনা সেই পরিমাণে পায় না। সে তার যত নতুন গান পাওয়া উচিত, যত সিনেমার গান করা উচিত, যত কোয়ালিটি অনুযায়ী যা কিছু পাওয়া, এইটুকু দেওয়ার মতো উদারতা বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে অনেকেরই থাকে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি খ্যাতনামা কণ্ঠশিল্পী আলমারা মিনু। মিনু আপা, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। এই সময়টা আপনার কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? আমি সবসময় মিউজিকের মানুষ, মিউজিক নিয়েই যাচ্ছে। আর আমার তো একটা মেয়ে আছে, ওকে নিয়ে সময় কাটাই। আর পাশাপাশি যেটা হয় যে আমি নতুন নতুন কম্পোজিশন করছি, নতুন নতুন গান করছি আমার নিজের জন্য এবং সবার জন্য। মিউজিকের মানুষ কি মিউজিক ছাড়া থাকতে পারে? আমার মনে হয় না। আপনার কন্যা ছাড়া আসলে এই পৃথিবীতে আপনার আপনজন বলতে সেভাবে কেউ নেই। আপনার স্বামী প্রয়াত হয়েছেন, মা প্রয়াত, সবাই ম্যাক্সিমাম কাছের মানুষগুলো প্রয়াত হয়েছেন। আপনি একটা শোকের পাথর নিয়ে চলছেন। এই পাথর নিয়ে চলার মধ্যে গানের মতো সৃষ্টির বেদনাটা কেমন? আমার কাছে মনে হয় কি এখন যে পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনেই এই ঘটনাগুলো একটা না একটা সময় ঘটবে। একটা সময় তো আমি আসলে একদমই শোকে পাথর হয়ে গিয়েছিলাম। সহ্য করতে না পেরে অনেকটা বলতে গেলে পাগলই হয়ে গিয়েছিলাম। মা যখন চলে গেল, বাবা গেল, বড় বোনটা গেল, তারপর অনেক কষ্টে গানটাকে নিয়েই ছিলাম। তো অদির বাবা আসলে লাস্ট 15 ইয়ার্স অন অ্যান্ড অফ, মানে কি বলবো, কন্টিনিউয়াসলি অসুস্থই ছিল। তারপরও মানুষটা ছিল, আমরা খুব মজা করতাম, সেই স্মৃতিগুলো মনে করি। আর আম্মা আব্বাকে মনে করি এভাবে যে আমাকে তারা আসলে গান না শেখালে জোর করে আমি গান গাইতাম না। আর তাদের স্মৃতিগুলোকে এমন ভাবে আমি নিজের ভেতর লালন করি যে আমার কখনো নিজেকে একা মনে হয় না। আর আহ, মনে হয় কি যে হ্যাঁ, পৃথিবী খুব কম সময়ে, আমার জন্য কম সময়ে জার্নি। বাট এখন যেটা মনে হয় আমি মেয়ের জন্য অনেক আশা নিয়ে বাঁচতে চাই। কারণ আমার মেয়ে অনেক পজিটিভ, আমাকে অনেক উৎসাহ দেয় গান করার জন্য। আর ও এত গান ভালোবাসে, যদিও কখনো গান গাইবে না, লেখাপড়া করছে। আমরা দুজন মিলে আমাদের অবসরটা আমাদের ওর বাবার মজার মজার কাণ্ড নিয়ে আমরা খুব মজা করি। তোমার বাবা এটা বলতো, এটা বলতো, তোমার নানু এটা বলতো, এটা করতো। মানে আমাদের কাছে দুজনের কাছে জীবনটা হলো স্মৃতিচারণ। স্মৃতিটা অনেক আনন্দের।
আর আমি আমার সময়টাকে ব্যয় করি মিউজিকে, কম্পোজিশন করছি, লেখালেখি করছি, নতুন কাজে মনোনিবেশ করছি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে লাইভ করছি, অনেক কিছু করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। শৈশবের স্মৃতি জানতে চাচ্ছি, আপনার বেড়ে ওঠা শৈশব কৈশোর কোথায় কেটেছে? আমরা ছোটবেলা থেকে ঢাকাতেই ছিলাম। আমার জন্ম অবশ্য কুমিল্লায়, আমার নানা বাড়িতে। আমার বাবা ছোটবেলায় ভোলা থেকে চলে এসেছিলেন। ভোলা আমাদের পূর্বপুরুষের বাড়ি। আমাদের চরফ্যাশন, নীলকমল গ্রাম। নীলকমল নামটা আমার খুব প্রিয়। সুন্দর নাম। হ্যাঁ, তো ওখানে আমার দাদা বাড়ি। কিন্তু আমার বাবা অনেক ছোটবেলা থেকে ঢাকায়, উনি বিজনেস করতেন। ওনার একটা নামকরা প্রেস ছিল তখনকার যুগে, প্রগতি প্রেস। তো উনি বিজনেস করতেন, আর পাশাপাশি ওনার একটাই হবি ছিল গান শোনা আর গান করার চেষ্টা করা। যদিও বাবার আহ মানে গান অতটা হতো না, কিন্তু আমাদের বাসায় এসে বাংলাদেশের সব শিল্পীরা যারা ফোক গান বেশি গাইতেন, যেমন আব্দুল আলিম আঙ্কেলের ছেলে, তারপর রথীন্দ্রনাথ রায়, মুজিব পরদেশি, মানে এই ফোক যারা গাইতেন তারা এসে আব্বাকে গান শোনাতেন। তো এনিওয়ে, আমার জন্ম তখন কুমিল্লায় যখন হয়, তারপর পরই আবার আমরা ঢাকায় চলে আসি। মানে আমরা সব, আমাদের স্কুল ছুটি ছোটবেলাটা সবসময় গ্রামে কাটতো, এবং অনেক সুন্দর স্মৃতিময় আমাদের শৈশব। আমার মনে হয় কি, যদি বই লিখি বা ছবি করি, মানে আমার কাছে মনে হয় যে আমার শৈশবটা হলো বেস্ট। আপনি বাংলাদেশে 100-র উপরে চলচ্চিত্রে গান গেয়েছেন, কিন্তু আপনাকে মানুষ এক নামেই চেনে, মিনু মানেই। একটা গান, সেই গানটা একটা অজেয় একটা গান হয়ে গেছে, একটা সিগনেচার। আপনার একটা গান কাল উত্তীর্ণ, মানে সিগনেচার। সে গানটা হলো দেশাত্মবোধক গান, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা। স্মৃতিটাই গানের পটভূমি একটু শুনতে চাচ্ছি। এই গানটা আমি করেছিলাম 96-7-এ। তখন সাউন্ডটেকে বাবুল ভাইকে আমি প্রথম বলি। ওনারা তখন আমার অনেক ফোক গান, আহ আধুনিক গান, হারানো দিনের গানের অ্যালবাম, মানে সিরিয়ালি ওরা মার্কেটিং করছিল। কারণ আহ আয়োজকরা যেটাতে বেশি লাভ হয়, লাভজনক আইটেমই বেশি তৈরি করে। তো তখন বন্ধু লাইগারে কথা দিলাম, এইসব অ্যালবামগুলো মানে খুবই হিট চলতেছিল, মানে রমরমা বিজনেস করছিল। তো অদির বাবা, মানে আমি সেলিম আশরাফ সাহেবের কথা বলছি, আমার ওনার জন্য সবসময় একটু মন খারাপ হতো যে এত গুণী মানুষ বাংলাদেশে আসলে দেশের গান, ভাষার গান বা সত্যিকারের আধুনিক গান, মৌলিক গান, ভালো কথার গানের আসলে আহ, তেমন কোনো আমি অ্যালবাম বের হতে দেখতাম না। খুব হাতে গোনা কিছু সময়, ওই সময়টা হয়তো কিছু গান চলেছে। তা আমার কাছে মনে হতো কি, যে উনি যখন চুপচাপ তখন আমি আমার কাজের ব্যাপারে আমি বাবুল ভাইকে বললাম। তো আমি যখন এইসব কাজগুলো বাবুল ভাইয়ের করতে থাকি সাউন্ড থেকে, তো ওনাকে বললাম যে আপনারা এত অ্যালবাম করেন, সারা বাংলাদেশের সব শিল্পীরা, ব্যান্ডের সোলো আর্টিস্ট, ফোক সবাই এত কাজ করছে, কিন্তু আপনারা কেন দেশের গান, ভাষার গান করেন না? তখন ওনারা বললো আচ্ছা ঠিক আছে, মানে দেন। কারণ আমাকে হারানোর ভয়, কারণ আমাকে দিয়ে তখন তারা অনেক লাভজনক কাজ, অ্যালবামগুলো করছিল। তো খুবই রমরমা চলছিল। তো আমি আসলে ওদের বাবার প্রতি ভালোবাসা থেকে আমি আসলে এই কাজটা করি, যে এত গুণী একটা মানুষ কখনো মুখ ফুটে বলতেও পারে না আমার গান করেন বা আমি একটা অ্যালবাম করতে চাই। আমি যখন কোনো কাজ করতাম, আমার বাসায় প্রণব ঘোষ আসতেন, আরো সুরকাররা আসতেন, কিন্তু উনি নিজে মুখ ফুটে কখনো বলতেন না যে আমি একটা কাজ করতে চাই। কারণ ন্যাচারালি উনি অনেক, সারা বাংলাদেশে আমি বলবো যে কয়জন প্রথিতযশা গুণী সুরকার আছেন যারা আসলে জেনে গান সুর করেন, লিখেন। এবং আমি তো খুব কাছ থেকে দেখেছি, উনি আমার হাজবেন্ডের চেয়ে বেশি আমার শিক্ষক। মানে আমি দেখতাম যে মানে এত গুণী একটা মানুষ। তারপরে এই অ্যালবামটা করি, অ্যালবামটার নাম ইতিহাস হয়ে রবে।
গানটি, এই অ্যালবামটিতে গান করেছেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, মিলু ভাই, সামিনা চৌধুরী, কনক চাপা, আবিদা সুলতানা আর আমি। আমাকে অদির বাবা তখন বললেন যে মিনু, আমার একটা গান, এটা তো টেলিভিশনে একবার গাওয়া হয়েছিল কিন্তু তারপর গানটা হারিয়ে গেছে, তুমি এই গানটা গাও। তখন ওই যে মাটির বুকে গানটা আমাকে গাওয়ার জন্য, এবং আমি এই গানটা গাওয়ার পর আমি যেটা করেছি, আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল স্টেজে উঠে প্রথমেই একটি দেশের গান করা। প্রতিটা অনুষ্ঠানে, দেশে বিদেশে আমি এই গানটি গাইতাম, এবং বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল এই গানটাকে মিউজিক ভিডিও করেছে। সর্বপ্রথম মিউজিক ভিডিও করেছে এনটিভি, আপনি জানেন। তো এত সুন্দর, এবং প্রতিদিন আসলে একটা গান কখন হিট করে আমি বলি, গানটার পেছনে খাটাখাটনি করা হয়। অনেক সুন্দর একটা মিউজিক ভিডিও করে রেগুলার চালানো হতো নির্মাণ করেছে এবং প্রত্যেকটা চ্যানেল। বন্ধুরা ধীরে ধীরে গানটা সবার এত প্রিয় হয়ে গেল যে সারা বাংলাদেশে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট দেশের গান হলো যে মাটির বুকে। ইউটিউবে আপনি সার্চ করে দেখবেন সারা পৃথিবীতে যত বাংলাদেশি শিল্পী আছেন সবাই এই গানটি গান। তো এটা আমার সিগনেচার টিউন বলবো না, এটা বাংলাদেশের সিগনেচার টিউন। এবং এই গানটা দিয়ে কিন্তু আপনার প্রয়াত জীবনসঙ্গী সেও কিন্তু অমর হয়ে রইবে। হয়তো অনেক বেশি হ্যাঁ, উনি অমর হয়ে রয়েছেন। উনি, কিন্তু আমার কষ্ট হয় যে গুণী শিল্পী সম্মান তাদের মৃত্যুর আগেই করা উচিত। উনি যে দেশকে এত দিয়ে গেছেন, উনি তো কিছু পেয়ে যাননি, এটা আমার জন্য অনেক কষ্টের। আমাদের নারী অনেকে সংবাদের মধ্যে আমার খারাপ লাগে যে তার যে কোয়ালিটি, এটা বাংলাদেশে আমি বলবো না কারো আছে, কিন্তু সেইভাবে তার মূল্যায়ন হয়নি। আমরা আসলেই খুব দুঃখিত। আপা, আপনার জীবন নিয়ে কোনো কষ্ট, হাহাকার, আক্ষেপ? হ্যাঁ, আমাদের দেশে আসলে একটা কষ্ট আছে, শিল্পীর যথাযথ যোগ্য মূল্যায়ন এটা হয় না। আর বাংলাদেশের দর্শক শ্রোতা ভালো জিনিসকে গ্রহণ করছে না, ভাইরাল কোনো আজে বাজে গানকে গ্রহণ করছে, কিন্তু ভালোর দিকে তাদের চিন্তা ভাবনাটা একটু কম। আমাদের দেশের শ্রোতাদেরকে আরো ভালো জিনিস গ্রহণ করলে তখন ভালো শিল্পী তৈরি হবে। বাংলাদেশে এই সমসাময়িক সময় যারা গাইছেন তাদের নিয়ে আপনার ভাবনাটা কেমন? আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো শিল্পী আছে, তাদের সম্পর্কে কিছু বলে শেষ করা যায় না। যেমন শাহনাজ রহমতুল্লাহ, শ্রদ্ধেয় রুনা লায়লা, তারপরে হাদিদ ভাই, সুমন নন্দী, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, মিতালি মুখার্জি, শাম্মী আক্তার। কিন্তু তারা মানে তাদের গানগুলোকে যথাযোগ্য আমি বলবো আর্কাইভ করে রেখে দেওয়া উচিত। আমার তো মনে হয় যে এখনকার জেনারেশন এখনো পর্যন্ত তারা কাজ করছে, তাদের গান দিয়েই তারা স্টেজে গান করছে, দেশ বিদেশ ঘুরছে। তো বলতে গেলে মানে আমাদের এখনকার জেনারেশনের গানগুলো আসলে সুপার ডুপার হিট করছে না, তার মানে এই নয় যে গান তারা খারাপ গাইছে, তারা কিন্তু ভালো গায়। কিন্তু এটা বসে ঠিক করে প্রপারলি তাদেরকে দিয়ে মৌলিক গান বেশি বেশি করে করানো উচিত, এবং এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত যেই প্ল্যাটফর্মে ওদের গানগুলো খুব সুন্দরভাবে প্রচারিত হবে। ওরা কিন্তু ভালো গায়। সঙ্গীত নিয়ে আপনার স্বপ্ন? অনেক সুন্দর সুন্দর গান করা, গান গাওয়ানো নেক্সট জেনারেশনের অনেককে। আর আমার একটা ইচ্ছা আছে, আমার একটা মনে হয় যে আরো আগে করা উচিত ছিল, আমার একটা ব্যান্ড করা। বিকজ আমার মেয়ে আসলে অনেক গান পাগলা, ও এত ব্যান্ডের গান শুনে, আমিও কিন্তু ব্যান্ডের গান অনেক শুনতাম, বাট আমার জীবনটা শুরু হয়েছিল আয়ুব বাচ্চু ভাইয়ের গান দিয়ে, সে তারা ভরা রাতে, তার 12টা গান করে। তো তখনই না আমার মনে হতো যে আমি যদি একটা ব্যান্ড করতে পারতাম, বাট আই ওয়াজ এ সোলো সিঙ্গার। আমাকে সিনেমায় গান করতে হয়েছে, রেডিও, টেলিভিশনে, অ্যালবামে, স্টেজে বেশি। আমি সারা পৃথিবী ঘুরেছি, সব দেশে গান করেছি, কিন্তু আমার কাছে এখন মনে হয় যে গানের জগৎটা আরো বিশাল। কারণ ইউটিউব, আগে একটা গান করলে শুধু আমরা
দেশে প্রচার করলেই হতো, কিন্তু এখন একটা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীতে চলে যাচ্ছে। সো আমাদের সারা বাংলাদেশের মানুষের শিল্পীদের গানের গণ্ডিটা কিন্তু এখন বিশাল। বাট এখানে গান করতে গেলে যে কোয়ালিটি নিয়ে কাজ করা উচিত সেভাবে তৈরি হয়ে আসা উচিত। আপনি বলছিলেন যে এদেশে জীবদ্দশায় গুণী শিল্পীদের কদর হয় না। আপনার নিজেকে নিয়ে কি মূল্যায়ন, আমরা আপনাকে কতটা মূল্যায়ন করতে পেরেছি? আপনারা আমার 100 ভাগের 5 ভাগও কাজে লাগাতে পারেননি। আমার দিক থেকে আমি বলবো আমি 100% দিতে চেয়েছি, সেটা শুধু গানে, পারফরমেন্সে। আমি যতটুকু দিয়েছি তাতেই যদি দেশ আমাকে এত ভালোবাসে, তাহলে আমার 100% দিতে পারলে কতটুকু কতটুকু হতো আমার। এনিওয়ে, আই এম হ্যাপি। আমার কোনো আমি আসলে অনুশোচনা করি না। আমি মনে করি আমার ভাগ্যে যতটুকু ছিল ততটুকু হয়েছে, বাট আরো অনেক বেশি দেয়ার ছিল আমার। যে আপনার মাথার উপর থেকে ছাদটা নেই, আপনার প্রিয় সঙ্গী নেই, আপনি একা, আপনার লড়াইটা এখন কেমন? আমি যখন গান করি তখন কিন্তু আমি বিয়ে করিনি। আমি অনেক ছোটবেলা থেকে গান করি, স্টেজ করি, রেডিও টেলিভিশনে গাই। আর আমি যখন থেকে বিয়ে করেছি, আমার হাজবেন্ড কিন্তু কখনো রেডিও টেলিভিশনে গিয়ে বলতো না মিনুর জন্য তোমরা গান করো। উনি অনেক আহ, মানে একটু গম্ভীর ছিলেন। হ্যাঁ, আমিও চাইতাম না, আমার কাছেও লজ্জা লাগে। আমার কাছে মনে হয় যে আহ, বাংলাদেশের এই অডিও ইন্ডাস্ট্রিতে কিছুটা পলিসি, কিছুটা সিন্ডিকেট নির্ভর আছে, যেটার কারণে অনেক শিল্পী সেখান থেকে হয়তো তার যতটুকু পাওনা সেই পরিমাণে পায় না সে। তার যত নতুন গান পাওয়া উচিত, যত সিনেমার গান করা উচিত, যত কোয়ালিটি অনুযায়ী যা কিছু পাওয়া, এইটুকু দেওয়ার মতো উদারতা বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে অনেকেরই থাকে না। হ্যাঁ, এই উদারতাটুকু হওয়া উচিত। আর আমার কাছে মনে হয় আই এম সো হ্যাপি, না আমার কাছে না হাসি পায়। আমরা একটা হাসির প্রশ্নই করি, শিল্পীর জীবনে প্রেমের কথা জানতে চাচ্ছি। এই প্রেম ভালোবাসা আপনার জীবনে কিভাবে এসছে? এই প্রেম যদি খুব বেশি হয় তখনই সমস্যা হয়ে যায়। আমি গান করতে গিয়ে এত প্রেমের অফার পেয়েছি যে আবার অনেকে ভয়ও পেত। মানে এই প্রেম 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 কেন, এত প্রেম, এত প্রেম হলে তো গান বাজনা হবে না। এই জন্য আমি আর প্রেমের মধ্যে যাইনি। আমার গানেই প্রেম ছিল। হ্যাঁ, আমার জীবনে অনেকেই প্রপোজ করেছে, অনেক কিছু, বাট আমার কাছে মনে হয়েছে কি এটা এত বেশি ব্যক্তিগত ব্যাপার। আহ আসলে মন যা চায় না সেটা করা উচিত না। আর সবার জীবনে আসলে প্রেমটা মানে প্রেমটা সবার জীবনে আসলে আসলেও আমার তো বাস্তবিক অর্থে আমি যাদেরকে দেখেছি যে প্রেম করে বিয়ে করেছে বাট ছাড়াছাড়ি হয়ে গেছে, আবার দেখা গেছে যে প্রেম নেই জীবনে, প্রেম করেছে ঠিকই, বিয়ে করেছে, বাট তাদের জীবনে আর ভালোবাসা থাকেনি। আমার কাছে প্রেমটা আপেক্ষিক ব্যাপার, এটা ডিপেন্ড করে। আমার কাছে মনে হয় যে আমরা অনেক ফ্রেন্ডলি ছিলাম, ওদের বাবা আমাকে প্রপোজ করেছিল, আমি ওইভাবেই বিয়ে করেছি। অনেকে ভাবে আমার প্রেম করে বিয়ে হয়েছে, ইটস নট ট্রু। আসলে আমি এত বেশি, আমার বাবা মা আমাকে আটকে রাখতেন, আমার ভাই, যে আমার প্রেম করাকে, আমার ছোটবেলা থেকে আমার একটা ফ্যামিলি দেখতে হতো গান বাজনা করে। সো সেই মেয়েটা এত দায়িত্বশীল যে তাকে ওই প্রেম করে আমি একটা ছেলের সাথে চলে যাব, তা আমার মা বাবা ভাই বোনের কি হবে, সেই করে টোরে আমার আর প্রেম করা হয়নি। আর যখন বিয়ে করেছি তারপর থেকেও বাবা মাকে চিন্তা করেই বিয়ে করেছি। যে অনেক সময় হয় কি গান করতে গেলে গানের মেয়েদেরকে গান করতে দেওয়া হয় না আফটার ম্যারেজ। সো আমার হাজবেন্ড সেই কথাটা আগেই বলে নিয়েছিল, মানে তিনি আমার গানের পাগল ছিলেন, উনি চাইতেন আমি বেশি বেশি গান করি। হ্যাঁ, তো এরকম একটা মানুষ যে কিনা, যে কারণে আমি যখন আফটার ম্যারেজ প্রচুর শো করতাম, গান করতাম, আমি যে আর্ন করতাম, আমার বাবা মাকে, ভাই বোনকে আমার দেখতে অসুবিধা হতো না। তাদের লেখাপড়া, তাদের সবকিছু, ইভেন ওদের বাবাও আমার একটা বাচ্চাই বলতে গেলে, তাকে আমি সারা জীবন বাচ্চাদের মতো, বন্ধুর মতো দেখেছি। হি ওয়াজ সাচ এ নাইস পারসন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এবং আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ লাইফ, আমি যেটা পার করেছি আহ সেটাই আসলে সুন্দর জীবন। এর চেয়ে সুন্দর জীবন হয়তো হয়, কিন্তু আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এভরিথিং ইজ ওকে।
আপনার ওই সিগনেচার টিউন 2 লাইন শুনতে চাচ্ছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি আমার প্রিয় একটা টিভি। এখানে আমার অনেক প্রিয় মানুষরা কাজ করতেন, তখন থেকে আমি এনটিভির সাথে আছি। মোজাক্কির ভাই, তারপরে মোস্তফা কামাল সৈয়দ, যারা অসাধারণ ব্যক্তিত্ব। এবং এনটিভি কিন্তু অনেক রিচ একটা টিভি চ্যানেল। সো আই লাভ এনটিভি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় শিল্পী আলম আর মিনু। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।